সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় গুপ্ত সুপ্তের রাজনীতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মিফতাহ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং ফারুক হাসান, মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ থানার ভেতরে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 12 জন সদস্য এবং ডাকসুর 2 নেতা। এর আগে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে দেয়াল লিখন ঘিরে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়া চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি গ্রাফিতির নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গিয়ে সেখানে ছাত্র শব্দটি মুছে দেন এবং গুপ্ত শব্দটি যুক্ত করে দেন। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে 2 ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং মারামারির ঘটনা ঘটে। দর্শক, আমরা আলোচনাটা শুরু করব আজকে মিফতাহ সিদ্দিকী আপনাকে দিয়ে। আমরা এই বলতে চাই এই গুপ্ত সুপ্ত এই শব্দ দুটোর সঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত এবং অনেক কথাবার্তা হচ্ছে। তো আসলে এখন জানার যে গুপ্ত বা সুপ্ত এরা আসলে কারা। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে সহ আলোচক আমাদের অতি পরিচিত মুখ ফারুক সাহেব আছেন এবং যারা শুনছেন সবাইকে। আসলে গুপ্ত সুপ্ত বিষয় না, বিষয়টা হচ্ছে চলমান রাজনীতির। আমরা যে রাজনীতি চেয়েছিলাম 2024-এর 5ই আগস্ট পরবর্তীতে এর আগের যে রাজনীতি চলে আসছিল, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ করার যে রাজনীতি, কাঙ্ক্ষিত উন্নয়নের যে রাজনীতি, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের যে রাজনীতি, দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি শুরু করতে চেয়েছিলাম, সেই রাজনীতিটা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। এই গুপ্ত সুপ্ত শব্দগুলো তখনই আসছে যখন এমন একটা অবস্থায় আক্রমণ শুরু হয়েছিল এবং যারা আক্রমণ করছে তারা কোনো না কোনো সময় ছাত্রলীগের ব্যানারে হোক, আওয়ামী লীগের ব্যানারে হোক, এক সময় রাজনীতি করে আসছে এবং সেখান থেকেই এই জিনিসটার উৎপত্তি, এই গুপ্ত শব্দটির। রাজনীতিতে কথা থাকবে, এই কথার মধ্যে শালীনতা থাকবে। কথাগুলো যদি শালীনতা বিবর্জিত হয়ে যায়, পারস্পরিক কাদা ছোড়াছুড়ি সে আগের মতন হয়ে যায় এবং সেই অপসংস্কৃতি, যে অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা একটি সুষ্ঠু ধারার রাজনীতি বাংলাদেশে শুরু করতে চেয়েছিলাম, সেই জায়গায় যদি আমরা না আসতে পারি, সেখানেই বিপর্যয়, সেখানেই সমস্যা। একটু আগেই আপনি যে কথাগুলো উল্লেখ করছিলেন, চট্টগ্রামের সেই ঘটনা বলেন এবং গতকালকের ঢাকা ইউনিভার্সিটির সেই ঘটনা বলেন, আমরা দেখেছি কী ঘটনা নিয়ে মূল ঘটনাকে পাশ কাটিয়ে আমরা দেখছি আলোচনা অন্যদিকে যাচ্ছে। কী ঘটনাকে কেন্দ্র করে এই সমস্যার সূত্রপাত হয়েছিল এবং ফেসবুকে আমরা যাচ্ছি এবং একটা মব কালচার যেটা শুরু হয়েছিল 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে, যেটা কোনো অবস্থায় কাঙ্ক্ষিত ছিল না, সেই কালচারের যে বারবার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছিলাম। ঘটনাটা সেখানে, আপনি জানেন, সেখানে ফটোকাটের যে রাজনীতি শুরু হয়েছে এখন এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা, যে কথাবার্তার সাথে আমাদের সমাজ কোনো অবস্থায় যে কথাবার্তা মেনে নিতে পারছে না, সেই অবস্থা থেকে ছাত্র সমাজ বলেন, জনগণ বলেন, সাধারণ মানুষ বলেন পরিত্রাণ চায়। সেখানেই কিন্তু মূল সমস্যার সৃষ্টি এবং তারা যারা সৃষ্টি করেছেন সেখানে কোনো না কোনোভাবে একটি ঘটনা ঘটেছে। পরবর্তী পর্যায়ে দেখেছেন আপনারা দায়িত্বশীল ছাত্রদলের সভাপতির এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা রয়েছিল তারা সেখানে কীভাবে দায়িত্বশীল আচরণ করেছে
একটা ঘটনা ঘটতেই পারে, সেখানে দায়িত্বশীল নেতৃবৃন্দের আচরণটা কী হয় সেটা কিন্তু ছাত্রদল বলেন এবং বিএনপির নেতৃবৃন্দই বারবার বলেন, সেটা দেখাচ্ছে। কিন্তু মিফতা সিদ্দিকী, আপনি যেটা বলছিলেন দায়িত্ব নিয়েছেন ছাত্রদল বিএনপি, এখানে আপনাকে থামিয়ে দিয়েছিলাম আমি। হ্যাঁ, আমরা একটি পজিটিভ রাজনীতির সূচনা করতে চেয়েছিলাম, সেখানে কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছে। একটা নির্বাচিত সরকার মাত্র 2 মাস যার বয়স, প্রতিনিয়ত চাচ্ছে এবং সে তার নির্বাচনী যে ইস্তেহার ছিল অথবা 31 দফার যে সংস্কারের কর্মসূচিগুলো ছিল অথবা জনগণের জন্য কাজ করার যে প্রতিশ্রুতি মানুষের কাছে ছিল, সেগুলো কিন্তু একে একে বাস্তবায়ন করছে এবং প্রতিনিয়ত করার চেষ্টা করে যাচ্ছে। একদিকে বৈশ্বিক এই অবস্থা, একটা যুদ্ধ সরকার আসার সাথে সাথে, আরেকদিকে প্রতিনিয়ত আমরা যে কালচার থেকে বেরিয়ে এসে যাত্রা শুরু করতে চেয়েছিলাম সেখানে বাধাগ্রস্ততা। কারণ আপনি দেখেন আমাদের যে কাজগুলো হ্যাঁ, সরকার যদি অথবা কোনো রাজনীতি যদি জনগণের বিরুদ্ধে যায় সেখানে সমালোচনা হবে, সেখানে কথাবার্তা হবে, এটা বিরোধী দল বলেন এবং বিরোধী ভিন্ন মতের মানুষজন বলেন, সেটা করবে, ওটাই রাজনীতির সৌন্দর্য। বহুমত থাকবে, বহুমত থাকবে, কিন্তু আপনি এই যে সরকারের কাজগুলো কিন্তু শুধুমাত্র যে সরকারের তা নয়, কিন্তু সরকার যে প্রতিশ্রুতি সেখানে বিরোধী দলগুলো ছিল, সেখানে এই কাজগুলো যখন সরকারের যে কাজ একের পর এক বাস্তবায়ন কর্মসূচি সেগুলোকে বাধাগ্রস্ত করতে একের পর এক যে বাস্তবায়ন করছে সরকার, সেই বাস্তবায়নের কাজগুলা যাতে জনগণের কাছে অন্যদিকে যায় তার জন্য এই জিনিসগুলো সৃষ্টি করা, যেটা মোটেই কাঙ্ক্ষিত নয়। বর্তমান বাংলাদেশে আমরা যে পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যে পরিবর্তিত বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করেছি, সেখানে এটা মোটেই কাম্য নয়। ধন্যবাদ মিফতা সিদ্দিকী। ফারুক হাসান, যে বিষয়টা বললেন যে গুপ্ত সুপ্ত বলে কিছু নেই, আসলে 5 আগস্টের পর নতুন ধারার রাজনীতি, উন্নয়নের রাজনীতি এই সরকার যেটা শুরু করতে চেয়েছিলেন, তাদের যে উন্নয়নের ধারা সেটাকে বাধাগ্রস্ত করতেই এই কালচারটা তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। কিন্তু তারপর আপনার কাছে আমার প্রশ্ন, এই গুপ্ত সুপ্ত কারা? ধন্যবাদ বাংলা ভিশনের সম্মানিত দর্শক এবং আমার সহ-আলোচক মিফতা ভাই। আসলে দেখেন, বিগত 54 বছরে বাংলাদেশের যে ছাত্র রাজনীতির যে কালচার, এই কালচার আসলে আমি একবারেই ভালো আবার একবারেই খারাপ এটা বলবো না। আমাদের রাজনৈতিক ইতিহাসে ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বল ইতিহাস কিন্তু আমাদের রয়েছে। বিশেষ করে আপনি 90 পূর্ববর্তী সময় যদি চিন্তা করেন, এই আমলটা ছিল ছাত্র রাজনীতির একটা স্বর্ণযুগ। বাট 90-এর পরে ছাত্র রাজনীতির একটা কলঙ্কিত অধ্যায় কিন্তু আমরা এই বিগত 25-30 বছরে আমরা দেখেছি। কেন? কারণ 90-এর পর থেকেই ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠনগুলোকে তাদের যে মূল সংগঠন বা মূল রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলগুলো এক প্রকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে আসছে। যেমন ধরেন, রাজনৈতিক দলটি যদি পাওয়ারে থাকে তাহলে তাদের ছাত্র সংগঠনের মূল কাজই হচ্ছে লাঠিয়াল বাহিনীর ভূমিকায় প্রত্যেকটি ক্যাম্পাস, ইউনিভার্সিটিকে দখলে নেওয়া, সেখানে হামলা মামলা, ছাত্রদেরকে জিম্মি করে সেই সরকারের মতের বাইরে কেউ গেলে তাকে ধরে পিটে একবার রক্তাক্ত করা, পুলিশে দেওয়া, এই কাজগুলোই কিন্তু বিগত এই 15-20 বছর বা 25 বছর ধরে আমরা দেখে আসছি। আর যদি তাদের ছাত্র সংগঠনটি বা তাদের মূল দল সরকারের বাইরে থাকে, বিরোধী দলে থাকে, তাহলে ওই ছাত্র সংগঠনের মূল কাজই হচ্ছে তাদের যে মাদার সংগঠন বা মূল পলিটিক্যাল পার্টি, সেই পার্টিটাকে কিভাবে ক্ষমতায় নিয়ে যাওয়া যায়, একমাত্র কাজ। কিন্তু বাস্তবিক অর্থে ছাত্র রাজনীতি মানে কিন্তু এটা নয়। ছাত্র রাজনীতি মানে আপনি ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবেন, ছাত্রদের কল্যাণে ভূমিকা রাখবেন, ছাত্রদের সাথে থাকবেন। আপনার হাতে লাঠি কেন থাকবে? আপনার হাতে ক্রিজ কেন থাকবে? অস্ত্র কেন থাকবে? বেগম খালেদা জিয়া এই জন্যই বলেছিলেন যে তোমরা সবার হাত থেকে অস্ত্র ফেলে দাও। তিনি প্রত্যেকের হাতে কলম তুলে দিয়েছিলেন, বিশেষ করে তৎকালীন ছাত্র দলের হাতে কলম তুলে দিয়েছিলেন। কিন্তু আজকে অত্যন্ত আফসোস এবং দুঃখের বিষয়, আমরা সেই অতীত ইতিহাস কিন্তু একবারেই ভুলে গেছি। তারপরে গণঅভ্যুত্থান হলো 2024 সালে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবার মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমাদের এই ছাত্র রাজনীতির মধ্যে একটা গুণগত পরিবর্তন আসবে। ইউনিভার্সিটিগুলোতে, ক্যাম্পাসগুলোতে, কলেজগুলোতে একটা গুণগত মান পরিবর্তন হবে আমাদের এই ছাত্র সংগঠনগুলোর নেতাদের মধ্যে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেটা খুব একটা দেখতে পাচ্ছি না। আজকে গণঅভ্যুত্থানের 2 বছর যেতে না যেতেই আবার অস্ত্রের ঝঞ্ঝনানি শুরু হয়ে গেছে, আবার মারামারি, আবার হানাহানি। এমনটা তো হওয়ার কথা ছিল না। আজকে দেখেন, এই যে চট্টগ্রামে যে ঘটনাটি ঘটলো, এই যে মারামারি ছাত্র দল এবং
ছাত্র শিবিরের মধ্যে। আচ্ছা বলুন তো, এই গণ অভ্যুত্থানে ছাত্র দল ছাত্র শিবির উভয় পক্ষের শক্তি না? আপনি কি বলতে পারবেন যে এই গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি অমুক দল? নো, ছাত্র শিবির যেমন পক্ষে কাজ করেছে, ছাত্র দলও একবারে রণাঙ্গনে লড়াই করেছে সম্মুখ সারিতে। আমরা তো এটা অস্বীকার করতে পারবো না। তাহলে আজকে কি এমন ঘটলো যে বিপ্লবের গণ অভ্যুত্থানের পক্ষের দুটো শক্তির মধ্যে দাকুমরা সম্পর্ক, মুখোমুখি সম্পর্ক? এই যে গতকালকের ঘটনা ঢাকা ইউনিভার্সিটিতে কি হলো, একটা ফেক স্ক্রিনশটকে কেন্দ্র করে আজকে যতগুলো আপনার ওই যে ফেক চেক যে ইয়াগুলো আপনার সবাই কিন্তু এটা প্রমাণ করেছে যে ঘটনাটিকে কেন্দ্র করে এই মারামারি, এটা হচ্ছে একটা ফেক স্ক্রিনশট, সত্য না, গুজব। তাহলে একটা ফেক স্ক্রিনশটকে কেন্দ্র করে আপনি এরকম একটা আধুনিক যুগে, ডিজিটালাইজেশনের যুগে আপনি এরকম একটা ভয়াবহ হামলায় জড়িয়ে পড়লেন, মারামারিতে লিপ্ত হলেন, 12 জন সাংবাদিককে আহত করলেন। এটা তো কোনোভাবে কাম্য ছিল না। এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। এই যে আপনারা গুপ্ত সুপ্ত মানে নানান ভাবে কথা বলছেন, এটা আমরা না, এটা পলিটিক্যাল, আপনাদের রাজনীতির মাঠের কথা বলছি আমি, আপনার কথা বলছি না। রাজনীতির মাঠে এই যে আলোচনাগুলো আজকে এক ভয়াবহ একটা মানে যন্ত্রণার মধ্যে আছে ভাই। মানে আপনি সরকারের একটা ভালো কাজের প্রশংসা করবেন, বলবে বিএনপির দালাল। আবার আপনি সরকারের একটা মন্দ কাজের সমালোচনা করবে, বলবেন আপনি গুপ্ত। মানে কি এক মানে মহা এক রাজনৈতিক রসায়নের মধ্যে পড়ে গেছি আল্লাহ মালুম। মানে আপনি ভালো কাজের প্রশংসা করলে বিএনপির দালাল, মন্দ কাজের সমালোচনা করলে আপনি হয়ে যান জামাতের গুপ্ত। হোয়াট ইজ দিস? এখন যে কথা না, আমি আসবো এই যে গুপ্ত সত্যটা নিয়ে বলছি। এই যে গুপ্ত সুপ্ত সন্ত্রাসী হোয়াট এভার, আমার বক্তব্য একটাই, ধরেন সেটা যদি আইন বিরোধী কোনো কাজ হয়ে থাকে, বাংলাদেশের আইন বিরোধী কোনো অ্যাক্টিভিটি হয়ে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমাদের নিতে হবে। এই যে ধরেন আমরা আজকে বলে আসছি যে ক্যাম্পাসগুলোতে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে না, যারা মারামারি হানাহানি এই সন্ত্রাসবাদী কার্যক্রমে লিপ্ত, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কারণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশের আইন বিরোধী, সংবিধান বিরোধী। সুতরাং এটা পরিষ্কারভাবে অপরাধ। এখন আপনি যে গুপ্ত সত্যের কথা বলছেন, আসলে এই গুপ্ত জিনিসটা কি? হোয়াট ইজ দিস? মানে জিনিসটা কি? আই ডোন্ট নো, আমি জানি না। আপনি বলেন যে গুপ্ত জিনিসটা আসলে দেখতে সাদা কালো এরকম বা এটার এরকম, মানে গুপ্ত জিনিসটা যদি বাংলাদেশের এই যে সংবিধান, আমি আসবো ভাই, এই সংবিধান অনুযায়ী বর্তমান সরকার দেশ চালাচ্ছেন, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এই সংবিধানের কথাই লেখা আছে যে অমুক কাজটি গুপ্ত, এটা করলে বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। যদি আপনি দেখাতে পারেন তাহলে আমি অবশ্যই বলবো যে এটার বিরুদ্ধে আমরা। কিন্তু এখন পর্যন্ত যারা গুপ্ত সুপ্তের কথা বলছে, আমি জানি না এই গুপ্ত সুপ্ত জিনিসটা আসলে কি, আই ডোন্ট নো। হ্যাঁ, এখন বলতে পারেন যে কেউ আগে ছাত্রলীগে ছিল, এখন তারা ছাত্র শিবির হয়ে গেছে। হ্যাঁ, সে যদি ছাত্রলীগে থাকা অবস্থায় কোনো ফৌজদারি অপরাধ করে থাকে, আজকের মধ্যে এক্ষুনি তাকে আইনের আওতায় নিয়ে আসেন, তার বিরুদ্ধে মামলা হবে, সে বিচারিক আওতায় আসবে, তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচার কার্য চলবে। কিন্তু আপনি হঠাৎ করে ধরেন যে আমি একটা কথা বললাম, আমাকে বানাই দিলেন গুপ্ত, আমি একটা কথা বললাম, আমাকে বানাই দিলেন বিএনপির দালাল। ভাই, এগুলো তো আসলে ভালো লক্ষণ না। এই কারণেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা। এই যে আমরা বলছি না যে সরকার সবেমাত্র 2 মাস, এই 2 মাসে মানে আহামরি তারা কি করবে ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো তো এই জন্য আসছে। ফারুক হাসান, আপনি যে বিষয়টা বলছেন যে আইনের ধারা কিংবা আমাদের সংবিধানের বিপক্ষে কোনো বিষয় নাকি গুপ্ত সুপ্ত, এই বিষয়টা আপনি বলতে যাচ্ছেন। আমি বলছি এই যে গুপ্ত সুপ্ত সন্ত্রাসী কার্যক্রম আমি কোনোটাই মানে সাপোর্ট করছি না, আমি সবগুলোর বিরুদ্ধে। আমার কথা হচ্ছে রাজনীতি হবে ট্রান্সপারেন্ট, রাজনীতি হবে স্বচ্ছ প্রকাশে। এখন কথা হচ্ছে এর পরেও একটা দেশ যেমন আইনের বাইরে চলতে পারে না, আপনি কোনো একটা ছাত্র সংগঠন কিংবা কোনো একজন নেতাকে যদি মানে দোষারোপ করতে চান, আসলে দোষারোপটা করবেন কিভাবে ভাই? মানে একটা তো লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাকে আনতে হবে জিনিসটা। ধরেন যে কালকে যে মারামারিটা হলো, কেন মারামারিটা হলো? তারা মনে করেছে যে ওই ছাত্র শিবিরের নেতা বিএনপির প্রধান এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনার কন্যাকে নিয়ে একটা ধরেন যে নেতিবাচক একটা ফেসবুকে পোস্ট করেছে। এটাই তো, যদিও এটা আসলে ভুয়া এবং গুজব ছিল, পরবর্তীতে প্রমাণিত হয়েছে। এই যে জিনিসটা, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা অবশ্যই ফৌজদারি আইন অনুযায়ী অপরাধ, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো। এবং যে গুজব ছড়িয়েছে, অফকোর্স এখন কথা হচ্ছে যে গুজবটা ছড়ালো, যে আইডি থেকে এটা আসলো, ও কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে এখানে এই ব্যর্থতার দায় কার? আপনি কিন্তু ছাত্র সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দলকে দিতে পারবেন না, বিকজ এই যে দেখার বিষয়টি, মনিটরিং এর বিষয়, এটা সরকার এবং সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর। বাট এই প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে নাই, ধরতেই পারে নাই যে কে এই ব্যক্তিটা, কে চালাচ্ছে এই আইডি। প্রবলেমটা কিন্তু এই জায়গায় ভাই। ফারুক হাসান খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন। মিফতাহ সিদ্দিকী, ঘটনা এখানে যথার্থই বলেছেন। আমরা যে ছাত্র রাজনীতি চেয়েছিলাম, সেই ছাত্র রাজনীতির সেই জৌলুস বা সেই ছাত্র রাজনীতি ক্রমশ
সেখান থেকে সরে এসে না সে জায়গাটা আছে আপনার কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে এই যে একটা ফেক আইডি কিংবা এই যে গুপ্ত সুপ্ত বিষয়গুলো যেগুলো আসতেছে এখন ফারুক হোসেন যে বিষয়টা বললেন যে মূল যে কালপ্রিট তাকে এখন ধরার যে এক বিষয়টা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে যেই গণ অভ্যুত্থানের যে দুটো দল যারা একসাথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আজকে যে তাদের মধ্যে বিভেদ, এটার মূল কারণটা কি? এই যে 2024-এর 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে, এটা আমাদের অর্জন। এই যে আমাদের অর্জন বিএনপি একদিনের জন্য বলে নাই, যদিও জামাতের প্রধান জনাব শফিকুর রহমান সেই দিন উল্লেখ করেছিলেন তিনি নিজে গণ অভ্যুত্থানের পর এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড হচ্ছেন আমাদের জনাব তারেক রহমান। তখনও তারেক রহমান প্রধানমন্ত্রী হন নাই। তারেক রহমান কিন্তু বলেন নাই একদিনের জন্য। আজকের প্রধানমন্ত্রী তিনি কোনোদিনও সেটাকে বলেন নাই যে আমি, কিন্তু তিনি যথার্থই জানতেন ডক্টর শফিকুর রহমান তারেক রহমান কী করেছেন। আজকে তারা সেটা বেলালুম ভুলে গেছেন এবং 2024-এর 5ই আগস্ট পরবর্তীতে একটা প্রবণতা দেখা গিয়েছে, সেই আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতার সোল এজেন্ট মনে করত, বাকি সবাইকে মনে করত, সেই একই কায়দায় 2024-এর 5ই আগস্ট পরবর্তীতে একটি গোষ্ঠী, সেটা বর্তমানে এনসিপি বলেন বা জামাতের, তারা মনে করতেছে এইটাই হচ্ছে এটা আমাদের অর্জন, এখানে আর কারো কোনো কিছু নাই। অথচ এখানে ছাত্রদলের অথবা বিএনপির কতজন মানুষ অথবা সাধারণ মানুষের আত্মাহুতি এখানে রয়েছে। তারা বেলালুম সেটা ভুলে গিয়ে তারা এই যে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই যে গুপ্তসুপ্ত আসছে, কারা কেন আসছে এটা? তখন যারা তখন ছাত্রলীগ করত, যারা তখন আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল, এরাই সবচেয়ে বেশি এটাকে ওন করতে চেয়েছে পরবর্তী পর্যায়ে। এখানেই মূল সমস্যা সৃষ্টি হয়েছে। আজকে আপনি ওই যে বললেন একটু আগে যে কথাগুলো আসলো, যে ধারাবাহিকভাবে কিন্তু একটা ফটোকার্ড না, একের পর এক এবং বিভিন্ন বট বাহিনী দ্বারা একের পর এক অপপ্রচার, একের পর এক এই ধরনের চরিত্রহানির মতো ঘটনা ঘটতেছে। কিন্তু সরকার এইদিকে অনেক অনেক সহন্য রয়েছে, অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। আজকেও দেখেন একটা ঘটনা, এই যে একটা স্কুলের রাজশাহীতে শিক্ষিকা বিএনপির একজন সেখানকার ইউনিয়নের একজন নেতাকে তেড়ে আসলো এবং একটা থাপ্পড় দিল একজন শিক্ষিকা। পরবর্তী পর্যায়ে উনি যেটা করছেন সেটাও কাঙ্ক্ষিত নয়, সেটা আরো খারাপ। কিন্তু ঘটনাটার সূত্রপাত কোন জায়গায়? কিন্তু বিএনপি সেখানে অ্যাড্রেস করেছে। অনেকেই আমরা নেতাকর্মীরা যে এটা এইভাবে ঠিক হয় নাই বিএনপির সাথে সাথে এইভাবে, কিন্তু বিএনপি কিন্তু সেখানে তাকে সাথে সাথে বহিষ্কার। এই যে বিএনপি প্রতিনিয়ত যেখানেই সমস্যা হচ্ছে সেখানে বহিষ্কার করতেছে দলের। বিএনপি হচ্ছে একটা সুস্থ ধারার রাজনীতি, বাংলাদেশে ফিরে আসুক। তার বিপরীতে যে পক্ষটি রয়েছে সেখানে প্রতিনিয়ত এইসব। আপনি বলেন ডাকসুর একজন নেতা, তার কি কার্যক্রম এই মুহূর্তে হওয়া উচিত এই যে তারেক রহমানকে, এই যে জুবায়ের অথবা আদার্স যারা এই যে ডাকসুর আমার যে ভাষায় সরকার প্রধানকে নিয়ে যে তুচ্ছতাচ্ছিল্য এবং যে খারাপ ভাষায় কথাবার্তা বলে ডাকসুতে বসে, এই যে ছেলেটা ডাকসুর, সে যদি ডাকসুর নেতা, সে যে ভাষায় সে ছাত্রদলকে আক্রমণ করতে পারে অথবা তার প্রতিদ্বন্দ্বী সংগঠনকে সেখানে ছাত্রদলকে একটা কথা বলতে পারে, কিন্তু কথার মধ্যে সেখানে প্রথমেই সে রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান আক্রমণ মূল জায়গায় সেখানে চলে আসে। সে কেন সেখানে আক্রমণ করে প্রধানমন্ত্রীকে, এবং এটা কোনো শালীনতাভাবে বাসায় নয়। কথা থাকতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। সে তার মতামত তুলে দিতে পারে একজন ছাত্রনেতা হিসেবে ডাকছে, কিন্তু তার ভাষা, তার যে শব্দচয়ন, এই যে আমরা বসছি এখন পর্যন্ত আমরা একে অপরকে এমন কোনো শব্দচয়ন এখানে করি নাই বা আপনি করেন নাই যে এটা আমাদের সমাজে যায় না। কিন্তু এই শব্দচয়নগুলা 2024-এর 5ই আগস্ট পরবর্তী পর্যায়ে যেখানে আমাদের মানগত উৎকর্ষতা সাধন হওয়ার কথা ছিল, আমাদের রাজনীতিটা আরও ভালো হওয়ার কথা ছিল, সেখানে এই শব্দচয়ন প্রতিনিয়ত শব্দ দূষণে পরিণত হচ্ছে এবং সমাজকে ক্রমশ নষ্ট করে দিচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি, আমি গার্জিয়ান প্যারেন্ট সংগঠনের হয়ে আমি যদি সেটাকে আমি আস্কারা দিই অথবা তাকে আমি তাকে ডিপেন্ড করি, তাকে আমি এই কথাগুলোকে, তাহলে এটা অত্যন্ত খারাপ।
কারণ এটা কোনো ভালো বার্তা বয়ে আনে না। আমি ছাত্রদলের একটা ছেলে যদি খারাপ ভাষায় কথা বলে ডাক্তার শফিককে আক্রমণ করে সেই ভাষায়, আমি অবশ্যই সেটাকে বলবো কোনো অবস্থায় করা যাবে না। কিন্তু সেটা কি হচ্ছে? কোনো অবস্থায় হচ্ছে না। ক্রমশ বিএনপির আসলে কষ্টটা ওইখানে। বিএনপি সকল সময় সেই প্রথম থেকে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বলেন, অথবা পরবর্তী পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় বলেন, তার প্রতিপক্ষ অলওয়েজ মানে একটা নেকেড আক্রমণের ভাষায় অলওয়েজ কথা বলেছে। শেখ হাসিনার ভাষাগুলো আপনারা সবাই জানি আমরা কী ভাষায় এবং তখনকার কী ভাষায়, কিন্তু প্রতি উত্তরে বিএনপি সকল সময় সহনশীল ছিল। সকল সময় বিএনপির দুর্ভাগ্য, এবার অন্ততপক্ষে মনে করেছিল বিএনপি যে এই জিনিসটা উঠে আসে, কিন্তু আরও খারাপ দিকে যাচ্ছে। ধন্যবাদ। আমরা মনে করি আমাদের যে গার্জিয়ান সংগঠন, সেটা গণসংগঠন যেগুলো আমরা কার্যকর ছিলাম, আমরা বিগত ফ্যাসিজম বিরোধী আন্দোলনে যে সকল সংগঠন, ছোট হোক বড় হোক, যে সকল সংগঠন ছিল, সেই প্যারেন্ট সংগঠনকে দায়িত্ব নিতে হবে এবং তার প্রত্যেকটি ছাত্র সংগঠন যারা তাদের সাথে সম্পর্কযুক্ত, সেই ছাত্র সংগঠনগুলিকে এই জায়গা থেকে বিরত রাখতে হবে। ছাত্রদলের কথা আমরা তো বলি, একটা কথা বলেই আমি শেষ করে দিচ্ছি এখানে, যে ছাত্র রাজনীতি বন্ধের কথা আপনি প্রায়শই শুনবেন। আমি এই জায়গাটা আসবো, আমি এটা নিয়ে আলোচনা করবো প্লিজ একটু। ফারুক হাসান, এই যে আপনি যে বিষয়টা বলে গেলেন যে আমরা 90-এর আগে যে ছাত্র রাজনীতি, 90-এর পর যে কালচার, 24-এর পর আমাদের যে এক্সপেকটেশনের জায়গা ছিল বিশেষ করে ছাত্র রাজনীতিকে ঘিরে, কারণ ছাত্রই তো রাজপথে ছিল, তারাই ছিল। কিন্তু এই যে মিফতাহ সিদ্দিকী যে বিষয়টা বলে গেলেন যে সরকার প্রধানকে ঘিরে যে ধরনের শব্দচয়ন ভাষা, এটা কেন এমনটা হচ্ছে কেন? প্রথমে আমি বলে রাখি যে রাজনীতিতে শব্দচয়ন, বাক্যচয়ন এবং কথার মধ্যে যে একটা শালীনতা, এটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। আসলে আমাদের রাজনীতিতে বিগত সময়ে আমরা দেখছি যে এই রাজনৈতিক মাধুর্যতা, রাজনীতিক যে আপনার একে অপরের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ, এটা একবারেই নাই বিগত সময়ে। মানে বিগত বিশেষ করে 5ই আগস্টের পরে এই প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গেছে। এটাকে আসলে কোনোভাবে আমরা সাপোর্ট করছি না, এটার আমরা অবশ্যই নিন্দা জানাচ্ছি এবং এখান থেকে বেরিয়ে আসতে হবে। যেটা মিফতাহ ভাই অলরেডি বলেছেন, আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সত্যিকার অর্থে আমরা যদি গুণগত পরিবর্তন চাই আমাদের রাজনীতির মধ্যে, আমাদের ছাত্র রাজনীতির মধ্যে, তাহলে বক্তব্যে, কথার মধ্যে, কথার যে শব্দচয়ন, বাক্যচয়ন, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, এগুলো রাখতেই হবে, আনতেই হবে, অন্যথায় আপনি আনতে পারবেন না। এবার আসেন, এই যে গণঅভ্যুত্থানের পক্ষের দুটো শক্তি বা দলের মধ্যে আজকে যে হানাহানি, এই হানাহানির কারণটা কি? এই কারণটা অনেকেই খুঁজে পাচ্ছেন না আপনারা। ভেরি সিম্পল। আপনারা বলছেন না যে এই যে বিরোধী দল তারা এটা কেন বলছে? আসলে ভাই, কাজটা কি বলেন তো? যেমন সরকারের কাজ জনগণের পক্ষে উন্নয়নমূলক কাজ করা, জনগণের সমস্যা সমাধান করা, সরকারের কাজ এটা, কারণ এই সরকার এটা অঙ্গীকার করেছে। এখন বিরোধী দল যারা এখন আছে ওদের কাজেই বিরোধিতা করা, কারণ ওরা বিরোধী দল। আমি আসবো গঠনমূলক সমালোচনা, আমি এই জন্যই বলছি যে এই বিরোধিতা যাতে গঠনমূলক বিরোধিতা হয়, এটা যাতে ওই যে প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে, যেমন একটা বলি, এই জিনিসটা প্রতিযোগিতার মধ্যে থাকবে, বাট প্রতিহিংসার পর্যায়ে যাবে না, এটাই আমরা বলছি। তো এটা বিরোধী দলের কাজ, তারা বিরোধিতা করবে, করুক, অসুবিধা নেই। তাহলে আজকে গণঅভ্যুত্থানের পক্ষের দুটো শক্তির মধ্যে এই যে হানাহানি, এই হানাহানির পিছনে তৃতীয় পক্ষ দায়ী। তৃতীয় পক্ষ বলতে আমি পরিষ্কার করছি, ওই যে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের দোসর যারা। আপনার কি মনে হয় এই ফ্যাসিবাদের দোসররা বসে আছে, চুপ আছে, তারা আপনাকে মেনে নিয়েছে, সহ্য করতে পারছে? নো, কোনোটাই নেই। এই যেমন আমরা দুনিয়াতে আসছি আদম আলাইহিস সালামের মাধ্যমে, ইবলিস শয়তান কিন্তু আমাদের সহ্য করতে পারছে না। আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে এসে যেমন আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে, ঠিক একই কায়দায়। আমি এক্সাম্পলটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দিচ্ছি না, জাস্ট বোঝার জন্য বলছি যে একইভাবে ফ্যাসিবাদের যারা দোসর তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করবে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। কিভাবে এরা একে অপরের শত্রুতে পরিণত হয়, কিভাবে একে অপরে হানাহানিতে লিপ্ত হয়। কারণ এরা হানাহানিতে লিপ্ত হলেই দেশ আনস্টেবল একটা পরিস্থিতির মধ্যে যাবে, আর তারা এখানে এন্ট্রি করার সুযোগ পাবে। আর তারা যদি একবার এন্ট্রি করতে পারে, আপনি নিশ্চিত থাকেন কারো রিহাই নেই আমাদের, আমরা সবাই বিপদে পড়ব। রাজনীতিবিদরা এটা বুঝতেছে না, এই বড় দুটো। হ্যাঁ, অফকোর্স তারপর তারা বুঝতে পারছে। অনেকে হয়তো বুঝে, ধরেন যে নানান কারণে চুপ, আবার অনেকে বুঝেও হয়তো করার কিছু থাকে। নানান কারণটা একটু জানবো। নানান কারণ আসলে এটা ব্যাখ্যা করতে গেলে তো আলোচনা আরেক দিকে চলে যাবে। নানান কারণ মনে করেন যে অনেকেই চিন্তা করে আমার সংগঠন, এখন আমার সংগঠনকে আমি টাইট দিলে আমি আমার ফায়দা হাসিল করতে পারবো না, আমি রাজনীতির মাঠ গরম করতে পারবো না, জনগণের পক্ষে আমার যে জনসমর্থন এটাকে আমি টানতে পারবো না, ইত্যাদি। এরকম অনেক কারণই তো রয়েছে। তো এই জন্য ওরা মনে করে যে তারা যা করে করুক, আমরা পিছন থেকে চুপ থাকি অথবা সাপোর্ট দেই। আবার সরকারি দল, তারা বৃহৎ বাংলাদেশের একটি পলিটিক্যাল পার্টি,
তাদের পক্ষে এখন সরকার চালাবে নাকি অপরাপর এই সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করবে, এটাও তাদের জন্য সো মাচ ডিফিকাল্ট এই মুহূর্তে। তো তারপরেও এটা সরকারেরই দায়িত্ব, বিএনপির দায়িত্ব, তাদের যে অঙ্গ সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, এগুলোকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। এই বিষয়টি সরকারকেই দেখতে হবে, বিএনপিকে দেখতে হবে। এটা গেল একটা দিক। সুতরাং এখানে কোনোভাবেই আমরা তৃতীয় পক্ষকে সুযোগ দিতে পারি না। যদি একটা বার এই তৃতীয় পক্ষ সুযোগ পায় আর একবার এন্ট্রি নিয়ে নেই, তাহলে ছাত্র শিবির বলেন, দল বলেন, আর আমাদের ছাত্র অধিকার বলেন, অন্য সঙ্গে কারো পিঠের ছাল রাখবে না। কারণ তাদের চরিত্র তো আমরা জানি। এটা জেনেও যদি আসলে আজকে আমরা নিজেদেরকে না বদলাই, না শুধরাই, তাহলে তো ভাই বলার কিছু নাই। আরেকটা বিষয় দেখেন, আমার ভাই যেটা বললেন যে সরকার সবে মাত্র 2 মাসের একটা শিশু, একবারে ট্রু। 2 মাসের একটা নাবালক শিশুর কাছে আমাদের যেমন কোনো প্রত্যাশা থাকে না, কোনো আকাঙ্ক্ষা থাকে না, ঠিক একইভাবে 2 মাসের একটি সরকারের কাছেও খুব বেশি একটা প্রত্যাশা করাটা উচিত নয়। কারণ বিএনপি সরকার গঠনের মাত্র 2 মাস, এখনই যদি আমরা বলি যে বিএনপিকে সব সমস্যার সমাধান করে দিতে হবে, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে তারপরেও জনগণ কেন বিএনপির প্রতি ক্ষিপ্ত? কেন জনগণ বিএনপির প্রতি এতটা ক্ষিপ্ততার সহিত কথা বলছেন? জনগণ ক্ষিপ্ত কিভাবে বুঝলেন? না, আমি পুরো জনগণকে বলি না, ক্ষিপ্ত তো আছে। আপনি সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম কিংবা আপনি বাইরে কয়েকজনকে জিজ্ঞেস করলে তো বুঝতে পারবেন। জনগণ তো আসলে আগে যেভাবে বিএনপির প্রতি একটা সফট কর্নার ছিল, ভালোবাসা ছিল, এটা কি আসলে কমতেছে না? এটা তো আপনিও স্বীকার করবেন। এটা তো বরঞ্চ বাড়ছে, এটা বলতে পারবেন না। হয় কমছে, না হলে ওই জায়গাতেই আছে, বাড়ে না। কেন বাড়ছে না? কারণ একটাই। কারণটা কি জানেন? যেমন এই যে পার্লামেন্ট চলছে এখন, জাতীয় সংসদে আমাদের এক মিনিস্টার দাঁড়িয়ে বললেন যে আমাদের তেলের মজুদ পর্যাপ্ত আছে, কোনো ঝামেলা নেই। আরেকজন মিনিস্টার আরেকদিকে হঠাৎ করে লাফিয়ে উঠে বললেন আমাদের 3 মাসের মজুদ, কোনো টেনশন নিয়েন না আপনারা। দেখেন, ভেরি ইন্টারেস্টিং। একই টাইমে আমাদের সংসদের পাশেই একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পে দেখা যায় প্রায় 5-7 কিলোমিটার লম্বা গাড়ি লাইন। আসবো 30 সেকেন্ড। ওই পাম্পে দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টা একজন ড্রাইভার রোদ্রের মধ্যে তেল পাচ্ছে না, আরো মোবাইল খুলে দেখে আমাদের মন্ত্রী বক্তব্য দিচ্ছেন যে আমাদের পর্যাপ্ত তেলের মজুদ আছে। প্রবলেমটা এখানে ভাই, কারণ আপনি ট্রান্সপারেন্ট রাজনীতিটা করতে পারছেন না। আমাদের সংক্ষিপ্ত সময় আমি এই বিষয়ে যদি বিএনপি, কারণ এটা একটা গ্লোবাল প্রবলেম, 30 সেকেন্ড শেষ করব, 30 সেকেন্ড জাস্ট। এটা বিএনপির সৃষ্ট কোনো সমস্যা না, এটা আমরা সবাই জানি, এটা গ্লোবাল প্রবলেম। আর বিএনপি একার পক্ষে এটা সমাধানও দিতে পারবে না, সবাই সহযোগিতা করতে হবে। কিন্তু বিএনপি যদি স্বচ্ছতার সহিত ট্রান্সপারেন্ট হইতে জনগণকে বুঝাতে পারতো যে ভাই এটা আমাদের সমস্যা না, একা, এটা সারা বিশ্বে চলছে, তোমরা সবাই সহযোগিতা করো, কোঅপারেট করো, আমাদের রিজার্ভ এতটুকু আছে, তোমরা সবাই সহযোগিতা করলে এই সংকট থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু তারা এটা না করে মিথ্যার আশ্রয় নিয়েছে, আর এই জন্য জনগণ আজকে গালি দিচ্ছে। ধন্যবাদ। প্রবলেম একটা জায়গায়, অনেকগুলো বিষয় ওই জায়গায় আসতেছে, অনেকগুলো বিষয়, কিন্তু এত কম সময়ের ভিতরে সবগুলো অ্যাড্রেস করা সম্ভব না। আমি শুধু বলি বিএনপি যে পজিটিভ পলিটিক্স শুরু করছে, আমি আসতেছি। দেখেন, সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের ইতিহাসে এটা হয় নাই। বিরোধী পক্ষ বলছে যে এই সমস্যা, এই যে তেলের সংকট বা আদার্স বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। সাথে সাথে বিএনপি এখন বর্তমান পিএম সংসদ নেতা দাঁড়িয়ে বললেন আমাদের 5 জনের নাম দিচ্ছি, আপনারা 5 জন সমান, এবং এটা কিন্তু খুব প্রশংসিত হয়েছে, এবং সমান 5, আপনারা 5 জনের নাম দেন। এখানে বলেন নাই যে আমি 7 জনের নাম দিচ্ছি, আপনারা 3 জনের নাম দেন, আমি 6 জনের দিচ্ছি, 4 জনের নাম দেন। বলছে আমরা 5 জনের নাম দিচ্ছি, আপনিও 5 জনের নাম দেন। নাম দিয়ে আমরা এখানে কিভাবে কি, এটা স্বচ্ছতার বিষয়। এই জায়গাটাই হচ্ছে বিএনপির রাজনীতির সৌন্দর্য। বিএনপি যে দেশ গড়া রাজনীতি করতে চায়। সংসদে কিছু কেনাকাটা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে আপনি অতীতে দেখবেন না যে বিরোধী দলের একজনকে সেখানে হাসনাত আব্দুল্লাহ, একটা কথাটা বলি আমি, হাসনাত আব্দুল্লাহকে সেই কমিটিতে 5 জনের কমিটি করা হয়েছে, হাসনাত আব্দুল্লাহকে সেই কমিটিতে রাখা হয়েছে। এখানে কি কি অনিয়ম হয়েছে সেটা, সেই বিষয়গুলো আমরা জানি যে এটাই হচ্ছে পজিটিভ। তেলের যে বিষয়টা দেখেন, যথার্থই বলা হয়েছে প্রথম আমাদের এতটুকু মজুদ রয়েছে, কিন্তু আমাদের একটা সরকার যখন চালাবে তার ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়। এখনো যুদ্ধ শেষ হয় নাই, তার দিকে চিন্তা করে তেলের সেইটুকু রাখতে হবে। আপনি দেখেন তেলের দাম বাড়ানোর সাথে সাথে আপনি দেখবেন লাইন আছে। আমরা যেমন দেখেছি লাইন, উনি বললেন এখনো লাইন আছে, তেলের দাম বাড়ানোর সাথে সাথে কিন্তু সেই লাইন কমে গেছে। আমরা এটাও দেখেছি, একটা মোটরসাইকেলে পুরো ট্যাঙ্কি লোড, লাইন কমে যাওয়ার পিছনে কারণ আপনি বলতে চাচ্ছেন যে তেলের সংকটটা নেই, সংকট সেই অনুযায়ী নেই। আমি শেষ করি, আপনি দেখেন সেই মোটরসাইকেলটা পুরো লোড তেল দিয়ে, সে আবার তেল আনছে। 1 মিনিট বলবেন, আমাদের একদম সময় কম। আমি অনেক কম কথা বলেছি, আমি শুনতে পছন্দ করি, শুনছি আমি। এই যে জিনিসটা, এই তেল উপচে পড়ছে,
তেল দেওয়া হচ্ছে, এটার মানেটা কি? এই তেলটা নেওয়া হচ্ছে কেন? কোনো একটি বিশেষ গোষ্ঠী নিশ্চয়ই টাকা দিয়ে সেই তেলগুলো অপচয়ের জন্য সেই ব্যবস্থা করছে। একই মোটরসাইকেল, মানে এটাকে সরকারকে বেকায়দায় ফেলতে, আপনি এটা বেকায়দায় বলছেন? ফেলতে, সেখানে যেমন পতিত সেই ফ্যাসিস্ট রয়েছে, পাশাপাশি যারা সরকারকে বর্তমানেও বেকায়দায় পড়তে চায়, এই যে মিলেমিশে একাকার হয়েছে একটা জায়গায়, কোনো একটা জায়গায়, এই জায়গাটি মানে যারা সরকারকে বেকায়দায় ফেলানো, মানে কারা ফেলানো একটু যায়। clear করবেন? আমি তো বললাম পতিত যে ফ্যাসিস্ট তারা তো আছে। তারা তো রয়েছে, তার সাথে বর্তমানে যারা বিরোধিতা করছে, আচ্ছা। সেই মানে ধরেন তারা মিলেমিশে গেছে, আপনার দাবি মানে হচ্ছে এটা? কোনো একটি জায়গায়, নতুবা এই জিনিসগুলোকে নিয়ে এমনভাবে করা হতো না। ধন্যবাদ। আপনি দেখেন একের পর এক তেল কিন্তু কেন প্রথম বাড়ানো হয় নাই, কেন এগুলা মজুদদাররা মজুদ করছে, এইদিকে ধরার জন্যই পিএম প্রথম বাড়াতে দেন নাই। তো সেই- কারণ এবং তিনি সক্ষম সেই হয়েছেন। জায়গাটা অনেক তিনি সক্ষম হয়েছেন। কতজন মজুদদারি কালো বাজারে সক্ষম ধরা হয়েছে সেই হয়েছে। জায়গাটা থেকে। হ্যাঁ, প্রতিনিয়ত কিন্তু ধরা মুক্তাসির হয়েছে, দিকে আপনাকে প্রতিদিন। ধন্যবাদ। আমি একটু ফারুক হাসানের কাছে যাবো একদম শেষ দিকে। ফারুক হাসান, আজকেও ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিকভাবে ব্যবসা করা এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই কথা যেটা আমাদের হ্যাঁ, আমি মিফতাস দিকে ধন্যবাদ বললেন। জানাই। আসলে শুরুতে বলে রাখি, আমরা কিন্তু সরকারের সব কাজের সমালোচনা করি না। আমি আগেই বলেছি শুরুতেই যে সরকারের ভালো কাজের প্রশংসা আমরা করি, আর সরকার যদি জনগণ বিরোধী সিদ্ধান্ত নেয় আমরা কিন্তু তার বিরোধিতা করি। কারণ এটার মানে এই নয় যে সরকার ফেলে দেওয়া। আমরা বিএনপি মানে সরকার আরো সচেতন হবে, আরো কার্যকর হবে। সরকার যাতে আরো কার্যকর ভূমিকা পালন করতে থাকে, সঠিক ট্র্যাকে থাকে, লাইনচ্যুত না হয়। সমালোচনাকে গ্রহণ করতে হবে ভাই, আপনি সমালোচনার বিরুদ্ধে যেতে পারবেন না। এটা হাসিনার এবং নীতি। সেটা থেকে শিক্ষা নিতে হবে। হাসিনা সমালোচনাকে গ্রহণ করতে পারে নাই বিধায় কিন্তু তার পরিণতি এটা হয়েছে। আর জনাব তারেক রহমান এখন পর্যন্ত সমালোচনা গ্রহণ করছেন, এই জন্য স্যালুট জানাই। এই যে- ভাই যেটা বললেন না, গতকালকে তারেক রহমান একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, একদম। আমি স্যালুট প্রধানমন্ত্রীকে এটা শুধু- যে তিনি এই সংকট সমাধানে বিরোধী দল থেকে 5 জন, তার দল থেকে 5 জন নিয়ে একটা জাতীয় কমিটি করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই সিদ্ধান্তটা আরো আগে নেওয়া দরকার ছিল। আমরা কিন্তু আজ পর্যন্ত দেখেন তারেক রহমানের কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা বিরোধিতা করি নাই। আমরা করছি কার, ওনার চারিদিকে যারা আছে তারাই কিন্তু এই উদ্ভট কথা বলে সরকারকে বেকায়দায় ফেলছে। এবার আসেন জনাব মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন যথার্থই বলেছেন। যদি ধরে নেই এটা সরকারেরই বক্তব্য যে একটি অসাধু সিন্ডিকেট এই তেল ব্যবসাটাকে জিম্মি করে দাম বাড়ানোর চেষ্টা করছেন, দাম বাড়ানো হয়েছে, এখন আবার এটা নাকি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। নাম্বার 1, যদি কোনো অসাধু সিন্ডিকেট এটা করে থাকে সরকারকে বেকায়দায় ফেলার জন্য, তাহলে সরকারের দায়িত্বটা কি? এই অসাধু সিন্ডিকেটকে খুঁজে বের করা, তারা কারা, তাদের পিছনে কারা রয়েছে। এটা সরকার আজ পর্যন্ত করতে পারে নাই যে অমুক সিন্ডিকেট, অমুক ব্যক্তিরা, অমুক গোষ্ঠী এই কাজটা করেছে। জনগণের সামনে আজ পর্যন্ত আমরা এই তথ্য দেখলাম না। দ্বিতীয়ত, সরকার যদি ওই সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ কার্যকর কোনো পদক্ষেপ নিতে না পারে, দ্যাট মিন্স এটাই প্রমাণ করে যে সরকার ওই সিন্ডিকেটের চাইতে দুর্বল। তাহলে একটা দুর্বল সরকার কিভাবে এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করবে, ফাইট করবে, কিভাবে জনগণকে তারা সার্ভ করবে, ভালো কিছু দেবে? ইটস টোটালি ইম্পসিবল। এই জন্যই আমরা বলেছি যে সিন্ডিকেট কখনোই সরকারের চাইতে বেশি পাওয়ারফুল হতে পারে না। এটা সরকারকে প্রমাণ করতে হবে, বাট বর্তমানে এই সরকার এটা প্রমাণ করতে ব্যর্থ এটা হয়েছে। কাজ চলতেছে, এটা ব্যর্থ হয়েছে। আমরা এই জন্যই বলেছি আপনারা প্রকাশ্যে বলুন তারা কারা, তারা কেন এই কাজটা করলো। কিন্তু আরেকদিকে দেখেন আমাদের আরেক বিএনপি নেতা তিনি বললেন জনগণের পক্ষ থেকে ডিমান্ড তেলের দাম বাড়াতে হবে। হাউ ফানি! এটা কি ভাই কোনোভাবেই এটা আসলে মানে সম্ভব যে জনগণ বলবে যে তেলের দাম বাড়াই দেন, খাদ্যদ্রব্যের দাম বাড়ান? এটা বাংলাদেশের ইতিহাসে কোনোভাবে সম্ভব না। তো এরকম বক্তব্য আসলে না দেওয়াটাই উচিত। তো যাই হোক, আমরা শুধু একটাই কথা বলবো, শেষ দিকে আমি আমি পরিশেষে- মিফতাস দিকে যে কোশ্চেনের সেই উত্তরটা আমি চাইবো যে এই যে তেলের যে সংকট, এটার পিছনে যে মজুদদারি অবৈধ, পাশাপাশি ফ্যাসিস্ট যারা সরকার আগে যারা ছিলেন তাদের যে এই জায়গার মধ্যে ভূমিকা, এবং বর্তমান যে বিরোধী দল তারা যে যোগসাজশে মানে এই সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করছে, এই বিষয়টা একটু জানান। না, প্রথমত আমি বলেই দিয়েছি যে বিরোধী দল যারা তাদের কাজ সরকারের বিরোধিতা করা, তবে এই বিরোধিতা যাতে গঠনমূলক হয় আমরা এটা প্রত্যাশা করব। দ্বিতীয়ত হচ্ছে এই যে তেলের সংকট, এটা বাংলাদেশের সংকট না, বিএনপির সৃষ্ট কোনো মানে সংকট না। বিরোধী দল এখন পর্যন্ত যা করছে না, এটা তো আপনি এটা তো জানতে চাই সেটা কি জনগণ গঠনমূলক? জাজমেন্ট দেবে। এটা তো আমি একা না, আপনি তো না, আমার পক্ষে হচ্ছে বিরোধী দল যে সবকিছুই একবারে মানে গঠনমূলক করছে তা কিন্তু নয়, আবার সবকিছুই যে সরকারের বেকায়দায় ফেলার জন্য তাও নয়। হ্যাঁ, হয়তো ওরা অনেক কিছুই ভালো করছে, যেমন ধরেন এই যে সরকার যখন আহ্বান জানালো যে আপনারা 5 জন দেন, সব বিরোধী দলকে বলেছে যে না আমরা দেবো না, তারা তো রেসপন্স করেছে। আজ পর্যন্ত পার্লামেন্টে দেখেন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সরকারি দল বিরোধী দল অত্যন্ত একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আলোচনা হচ্ছে। ওখানে খুব সুন্দর পরিবেশ, ঝামেলাটা সব বাইরে, মারামারি হানাহানি সব বাইরে, পার্লামেন্টে কোনো ঝামেলা নেই। ওখানে দেখেন দুই পক্ষই ভালো, আলহামদুলিল্লাহ। ওই রকম একটা পরিবেশ যাতে বাইরে আমরা বিনির্মাণ করতে পারি, এটাই আমাদের টার্গেট। এই যে তেলের কথাটা বললেন, এই সংকট বিএনপির সৃষ্ট সংকট না,
আর এটা আমাদেরও সৃষ্ট কোনো সংকট, এটা গ্লোবাল প্রবলেম, বৈশ্বিক সমস্যা। এই সমস্যা আমাদের সবাইকে নিয়ে সমাধান করতে হবে। এই জায়গায় বিএনপি যদি সঠিকভাবে স্বচ্ছভাবে এটা মনিটরিং করতে পারে, ম্যানেজমেন্ট করতে পারে, তাহলে কিন্তু সম্ভব। আজকে এই যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, বা যারা এই অসাধু সিন্ডিকেট, যারা এই যে অবৈধভাবে তেল মজুত করেছে, তারা কারা খুঁজে বের করতে হবে। তারা যতই পাওয়ারফুল হোক, ওই এসালম হোক আর ব্যাকসিমকোর মতো পাওয়ারফুল লোক হোক, ডাজেন্ট ম্যাটার, দায়িত্ব সরকারেরই, সেটা খুঁজে বের করা। অফকোর্স। ধন্যবাদ ফারুক হাসান এবং মিফতা সিদ্দিক, আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই। আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।